অন্যান্য রোগের মতো ত্বকের সমস্যার সাথে রোজা রাখা না রাখার তেমন কোনো সম্পর্ক নেই, তবে ত্বক কিভাবে ভালো রাখা যায়, রোজা রেখেও কিভাবে মানুষ হেলদি ত্বক মেনটেন করতে পারে বা কী ধরনের যত্ন তার নিতে হবে, এসব নিয়ে আমরা আলোচনা করব। মাসব্যাপী আমাদের অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য। আমরা আজকে বিষয় দিয়েছি রোজায় ত্বকের যত্ন। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফাহিম ফিরোজ, সিনিয়র অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজি অ্যান্ড লেজার সেন্টার, আসগর আলী হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শুরুর আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের মাসব্যাপী এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আসগর আলী হাসপাতাল। আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে রোজার সময়ে এই যে 12 ঘন্টা বা 14 ঘন্টা আমরা যেভাবে বলি যে না খেয়ে থাকার সঙ্গে ত্বকের কোনো ধরনের কোনো সমস্যা আসলে হতে পারে কিনা? জি, প্রশ্নের উত্তর দেওয়ার আগে সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো রোজার সময় যেটা হয়, আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কিছু খাই না, পানি কম খাওয়া পড়ে, তো যার কারণে ডিহাইড্রেশনের একটা পসিবিলিটি থাকে। যদিও রোজার একটা ভালো আসপেক্টও আছে, রোজার কারণে বডি অ্যান্টি ইনফ্লামেটরি স্টেজে ঢুকে, তার মানে যত কিছু কিছু রোগ রোজাতে কম হওয়ার পসিবিলিটি থাকে, যেমন অ্যাকনি, সোরিয়াসিস। বাট অ্যাট দ্য সেম টাইম যাদের স্কিন ড্রাই থাকে, এরা যখন লম্বা সময় পানি না খায় তখন ডিহাইড্রেশন হয়, যার কারণে কিছু কিছু চুলকানো, কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে, অথবা যেসব বাচ্চাদের ছোটোবেলা থেকে ড্রাই স্কিন থাকে এদেরও একটু প্রবলেম হতে পারে। সো এই জন্য আমাদের রেকমেন্ডেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে খাবারের, আরেকটা হচ্ছে ব্যবহারের। খাবারের বেলায় তাদেরকে পানি বেশি খেতে হবে, যে সময়টাতে তারা রোজা রাখছে না ওই সময়টাতে 2 to 3 লিটার্স খেতে হবে। বাট শুধু পানি খেলেই হবে না, আমাদেরকে ইলেকট্রোলাইট বা শরীরে যে ইম্পর্টেন্ট লবণ থাকে এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, যার কারণে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে ফ্রুটস খাওয়া বেশি করে। এটার ভিতরে সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, এটা আপনার কিডনিকেও হেল্প করবে এবং পানিটাকেও যেমন কেউ ধরে রাখতে হেল্প করবে। তরমুজ খেতে পারে, এগুলো পানি জাতীয় থাকে, বডিকে সারাদিন হাইড্রেটেড রাখ। অ্যান্ড দিস ইজ সো 1 নম্বর হচ্ছে আমাদের ডায়েটের রেকমেন্ডেশন। ভাজা পোড়া তেল জাতীয় যেটা আমাদের এখানে হয়, যে বেগুনি, ছোলা, এটার মধ্যে অনেক বেশি তেল জাতীয় জিনিসপত্র থাকে, এইটা আমরা কিছুটা অ্যাভয়েড করতে বলি ফর দ্য পেশেন্ট, স্পেশালি যাদের অ্যাকনি হচ্ছে বা অন্য স্কিন ডিজিজ আছে। এর থেকে ভেজিটেবল বেসড অথবা ফ্রুট বেসড এই ধরনের খাবারে থাকাটা বেটার, ফ্রেশ যেগুলো। আরেকটা হচ্ছে প্রসেসড খাবার খুব একটা, যেমন অনেকে থাকে নাগেটস, ভেজে খেয়ে ফেললো, এই জিনিসগুলো অ্যাভয়েড করে যতখানি ফ্রেশলি কুকড খাবার খাওয়া যায় দ্যাট ইজ বেটার। দ্বিতীয় যে প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছিলাম যে কি ব্যবহার করতে পারে, ইউ সি, খাবার ইন্টারনালি আপনাকে হেল্প করবে, এক্সটার্নালি আপনি ময়শ্চারাইজার যেমন সেরামাইড বেসড অথবা গ্লিসারিন বেসড, স্কোয়ালিন বেসড, এই ধরনের ময়শ্চারাইজারগুলো মানুষ যদি ব্যবহার করে দৈনিক 2-3 বার করে, যখনই সে মুখ ধুবে, অজু করবে, সাথে সাথে ময়শ্চারাইজারটা উইদিন 3 মিনিটস যদি সে ব্যবহার করে, তাতে অনেকখানি হাইড্রেশন সে মেনটেন করতে পারে। এই সময়টাতে লেটসে কিছু আমরা বলি এক্সফোলিয়েটার ব্যবহার করা, স্কিনে সপ্তাহে 1 দিন এক্সফোলিয়েটার পাওয়া যায় বিভিন্ন রকমের, এটা ব্যবহার করলে বাকি যে এক্সটার্নাল প্রোডাক্টগুলো সে ব্যবহার করে, এটার পেনিট্রেশন স্কিনে একটু ইজিয়ার হবে। ডিপেন্ডিং অন দ্য স্কিন টাইপ ও ফেস ওয়াশ বা অন্যান্য ধরনের জিনিসগুলোকে সিলেক্ট করতে পারে। যেমন যাদের স্কিন ড্রাই থাকে খুব বেশি, ওদের স্কিনে একটু অয়েল বেসড প্রোডাক্ট বা ক্রিম জাতীয় প্রোডাক্টটা বেটার। যাদের স্কিন অয়েলি থাকে ওদের স্কিনে ওয়াটার বেসড যেমন জেল, ময়শ্চারাইজার, এই ধরনের জিনিসপত্র ব্যবহার করাটা বেটার হবে। আমরা একটা সিরাম এবং সানব্লক সবসময় রেকমেন্ড করি, যে রোদে গেলে অবশ্যই একটা সানব্লক ইউজ করা। যে লম্বা সময়ের জন্য রোদে যাবে তাকে SPF 30+ সাথে একটা ছাতা ব্যবহার করতে পারলে খুবই ভালো। আর যে কম সময়ের জন্য যায় সে SPF 30-র ভিতরে কোনো একটা সানব্লক ইউজ করাটা ইজ এ গুড আইডিয়া। আচ্ছা, অ্যান্ড এক ধরনের সিরাম, যদি ড্রাই স্কিন থাকে হাইলুরনিক বেস সিরাম সেই ব্যবহার করলো, কলাজেন সিরাম ব্যবহার করতে পারে। আর যদি দেখা যায় অয়েলি স্কিন আছে, অন্য একটু ব্রাইটেনিং চায়, তাহলে ভিটামিন সি জাতীয় সিরাম, নিয়াসিনামাইড উইকলি 2 টাইমস ইজ নট এ ব্যাড আইডিয়া, এটা সে করতে পারে। কিন্তু আমরা রমজানের প্রসঙ্গের বাইরে যদি একটু আসি, যে পরিবর্তিত আবহাওয়াতে কি ধরনের সমস্যাগুলো আসলে স্কিন কেন্দ্রিক হয়? আচ্ছা, দিস ইজ এ গুড কোয়েশ্চেন।
ইদানিং আমাদের চেম্বারগুলোতে, আমি একদম প্র্যাকটিক্যালি বলছি যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, ইদানিং চেম্বারে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্কিন ডিজিজ পার্টিকুলারলি অনেক বেড়েছে। অ্যাকনি বা এই ধরনের প্রবলেম মানুষের সবসময় ছিল, এটা হবে উইথ টাইম অ্যান্ড বাট এখন যেটা সবচেয়ে বেশি অ্যালার্মিং সেটা হচ্ছে চুলকানো দুই ধরনের মানুষের হয়েছে। একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। আমি সব দর্শকদের সুবিধার জন্য বলি, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সে দেখতে পায় যে গোল গোল চক্রাকার কিছু ত্বকে কিছু লেশন দেখা যাচ্ছে, গোল গোল, প্রথমে ছোট হয়ে হয়, এরপরে আস্তে আস্তে বড় হয়ে যায়। আরেকটা ইদানিং হচ্ছে ছোট ছোট বিচির মতন হচ্ছে, স্পেশালি ছেলেদের জন্য প্রাইভেট পার্টে, একদম ওভার দ্য প্রাইভেট পার্ট হয়। মেয়েদের বেলায় পুরো শরীর হবে, বুকের উপরে হবে। এইটা আবার বয়সভেদে আলাদা। যেমন যারা বাচ্চারা 2 বছরের নিচে বাচ্চা, ওদের একদম মাথার উপর থেকে পায়ের পাতা পর্যন্ত ছোট ছোট গুড়ি গুড়ি বিচি হয়ে ভরে যায়, পানি গোটার মতন হয়, অসম্ভব চুলকায়, রাতের বেলা চুলকানো বাড়ে। আর বড়দের কেসে সেটা গলার নিচ থেকে হয়, গলার নিচ থেকে সারা শরীরে এফেক্ট করে। এই রোগটাকে, যেটা দ্বিতীয় রোগ আমি বললাম, এটা হচ্ছে স্কেবিস। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো রোগ একসাথে নিয়েও রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করছে। এখন এটা খুবই কন্ট্যাজিয়াস, মানে ছোঁয়াচে। এটা যদি পরিবারের একজনের হয়, তার থেকে আরেকজনের হয়ে যায়। এবং আরেকটা জিনিস এখানে দর্শকদের জন্য বলে রাখা ভালো, সেটা হচ্ছে বিড়াল কুকুর যারাই পালে, এদেরও কিন্তু স্কিন ডিজিজ মানুষের স্কিন ডিজিজের মতনই হয়। কাজেই এমন হতেই পারে যে তাদের কোনো একটা ফাঙ্গাল ইনফেকশন আছে অথবা কোনো স্কেবিস আছে, সেখান থেকে মানুষের শরীরে চলে আসলো। এখন অনেকেই আমি দেখছি যে আমাদের অনেক পেশেন্টদের পেট থাকে, কিন্তু তারা একে ভেটের কাছে নিয়ে যে একটু চেক আপ করাতে লাগবে, কারণ লোমের কারণে বোঝা যায় না, চেক আপ করাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু এখান থেকেও সংক্রমিত হতে পারে। এই দুটো রোগ আসলে। আমরা চিকিৎসার প্রসঙ্গে আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যে। এই দুটো রোগের কথা আমরা অনেক আগে থেকেই শুনছি, বাংলাদেশে যুগ যুগ ধরে আসলে আছে। মানে চিকিৎসার ক্ষেত্রে কি কোনো ম্যাজিক্যাল কোনো বিষয় আছে, নাকি আগের মতোই ট্রিটমেন্ট হচ্ছে? এটার এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আগেকার দিনে যে ধরনের ট্রিটমেন্ট হলে এটা ঠিক হয়ে যেত, কোনো একটা কারণে এটা এখন আর ওভাবে রেসপন্ড করছে না। এটা এক্স্যাক্টলি কেন আগের ট্রিটমেন্ট পলিসিতে রেসপন্ড করছে না, এটা এখনও কোয়েশ্চেনেবল যে কেন এটা হচ্ছে। বাট একটা ধারণা আমাদের ডার্মেটোলজিস্টদের, সেটা হচ্ছে যে আমাদের পেশেন্টরা তারা অনেক সময় করে কি একটু খামখেয়ালি করে ফেলে। যখনই একটা চুলকানোর সমস্যা হলো, সে গিয়ে দোকান থেকে একটা ওষুধের দোকানে গিয়ে একটা মলম চাইলো, এবং যে মলম চাইলো ওর বুদ্ধি মতন একটা জিনিস দিয়ে দিল, এবং মোস্টলি এরা স্টেরয়েড জাতীয় জিনিস দেওয়ার পরে আস্তে আস্তে ওভার দ্য টাইম এই জিনিসটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এবং রেজিস্ট্যান্ট হওয়ার কারণে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, অল ওভার দ্য সাবকন্টিনেন্ট মোটামুটি বলা যায় যে এই ধরনের ইনফেকশন কিন্তু এখন সহসাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ভালো হচ্ছে না। তো অন দিস নোট আমি একটু বলে রাখতে চাই, স্কিন ডিজিজ যত ছোটই হোক না কেন, অ্যাপারেন্টলি যদি আপনারা দেখতে পান, তাহলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হওয়া ভালো। কারণ এখন এটা এমন বিকট আকারে ছড়াচ্ছে যে পরবর্তীতে এটা মানে ফ্যামিলির জন্য একটা রিস্ক হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে খুব দুঃখজনক হলেও ঢাকার বাতাস দূষিত, এত দূষিত, মানে এটিকে চরম অস্বাস্থ্যকর বলা হচ্ছে, এবং এটা প্রায়ই আমরা সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, যদিও চ্যাম্পিয়ন শব্দটা ভালো অর্থে ব্যবহৃত হয়। এটি কি আসলে এই ত্বকের সমস্যা প্রলম্বিত করতে বা এই রোগগুলো থাকার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে? অবশ্যই করে। যেমন স্পেসিফিক ডিজিজের কথায় আমি কিছু বলবো। আমাদের স্কিনে অনেকের অ্যালার্জি থাকে সিভিয়ার লেভেলে। এখন দেখেন, একসাথে এত কনস্ট্রাকশন, এত কিছু হওয়ার কারণে বাতাসে সিমেন্টের পরিমাণ খুব বেশি, রাস্তায় ধুলাবালির পরিমাণ বেশি। সো যেটা হচ্ছে, যাদেরই অ্যালার্জিক প্রবলেম আছে, আমাদের সবারই কম বেশি ক্ষতি হচ্ছে, কারণ লাংয়ের মধ্যে ঢুকতেছে, বডিতে আমার ঢুকতেছে এই জিনিসটা। কিন্তু যাদের অ্যালার্জির প্রবলেম আছে ধুলাবালিতে, এরা খুব সিভিয়ারলি সাফার করতেছে, এদেরকে 12 মাস ওষুধ খেতে হচ্ছে, এবং আমাদের হাতে কিছু থাকতেছে না, কারণ নিয়মটা হচ্ছে আমাদেরকে ধুলাবালি থেকে সরাতে হবে। এখন আমি ঢাকাতে কিভাবে ধুলাবালি থেকে সরাবো? তাহলে 12 মাস ওষুধ খেতে হবে। ইনফ্যাক্ট আমার এরকমও পেশেন্ট আছে যারা ঢাকাতে থাকতে 12 মাস ওষুধ খেত, যেই মুহূর্তে সে কানাডা শিফট করলো, তার ওষুধ লাগছে না, জাস্ট বিকজ অফ দ্য অ্যালার্জেন্স দ্যাট আর ইন দ্য এয়ার। আচ্ছা, তো এটার সলিউশন কি হতে পারে? এখন দেখেন, যদি রাস্তায় ধুলা কমানো তো আর আমরা পারবো না, বাট একটা মানুষ যদি মাস্ক ব্যবহার করে, সানগ্লাসেস ব্যবহার করে, যাতে যতখানি প্রোটেকশন সে ধুলা থেকে নিতে পারে। আরেকটা হচ্ছে, সে যদি ময়শ্চারাইজার ব্যবহার করে। কেন ময়শ্চারাইজার দিলে
বাইরে থেকে ধুলাটা আপনার স্কিনে ঢুকতে পারছে না, কারণ একটা লেয়ার আছে। সঙ্গে তো আপনি ফুল হাতা শার্ট পরার অভ্যাস করা উচিত। ইয়েস, অফকোর্স, দ্যাটস এ ভেরি পাতলা গুড হলেও। আইডিয়া। একটু পাতলা গরমকালে পরা ডিফিকাল্ট, বাট তারপরেও যতখানি পসিবল যদি একটু কাভার্ড থাকতে পারে যত বেশি, এটা তার জন্য খুবই উপকারী। বেনিফিশিয়ারি হবে। জি। আচ্ছা, আমি একটু লেজার ট্রিটমেন্টে আসতে চাই, যে এটি নিয়ে তো প্রচুর আলোচনা এখন হয়। আবার লেজারের ক্ষেত্রে কি এমনও হয় যে এটি কোনো সাইড এফেক্ট করে কিনা, এই ধরনের বিভ্রান্তিও রোগীদের মধ্যে আছে কিনা? লেজার ট্রিটমেন্ট বলতে মানুষ অনেক কিছুই বুঝে না, কারণ এদের ধারণাটা একটু কম আছে। এখন প্রথম প্রশ্ন তো যে লেজারটা কি জিনিস, অনেকে আমাকে বলে স্যার এটা কি ক্যান্সার করে ফেলবে কিনা। নো, লেজার ইজ আ লাইট, যে লাইটটা দিয়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লাইট, যেটা দিয়ে আমরা বার্ন করি। এখন লেজারের কতগুলো ইন্ডিকেশন থাকে। এক ধরনের লেজার থাকে যেমন বড় শরীরে কোথাও কোনো আঁচিল হয়েছে, বা বড় কোনো ইনফ্যাক্ট স্কিন, যদি এমনও হয় যে ছোট ছোট স্কিন ক্যান্সারগুলো, বা যেটা আগে সার্জারি বিভাগ কাটাকাটি করতো, আপনাকে অনেক দিন হিলিংয়ের টাইম দিতে হতো, সেলাই করতে হতো, সেটা আমরা আপনাকে করে দিতে পারি উইদাউট এনি ব্লিডিং, উইদাউট এনিথিং, এবং আপনি রাইট অ্যাওয়ে, এবং স্কিনের স্কারিংটাও খুব একটা হবে না। অর্থাৎ আগে যেটা সার্জারি বিভাগে আপনাকে যেতে হতো, সেটা এখন আমরা ডার্মেটোলজি বিভাগেই আপনাকে করে দিতে পারি, এবং উইদাউট মোস্টলি নো ভিজিবল স্কারিং, দাগ টাগ পড়ার সম্ভাবনাও খুবই কম থাকে। এটা হচ্ছে একটা। আরেক ধরনের লেজার আমাদের আছে, যেটা হচ্ছে মেয়েদের যে লোমের প্রবলেম হয়, যে চেহারাতে লোম, অবাঞ্ছিত লোম, PCOS হলে যেটি বিশেষ করে। এক্স্যাক্টলি, এবং এগুলো নিয়ে পিসিওএস বা হার্সুটিজমের প্রবলেম, তো এগুলোর কারণে এরা অনেক সাফার করে, আসলে সোশ্যাল হিউমিলিয়েশনের মধ্যেও পড়ে। এই জিনিসগুলোকে আমরা খুবই সাকসেসফুলি আমাদের যে লেজার মেশিন আছে, এটা দিয়ে আমরা রিমুভ করতে পারি। এই লেজার কি কোনো অদক্ষ হাতেও পড়েছে কিনা বাংলাদেশে, এমন কি বাংলাদেশে malpractice হচ্ছে এরকম ম্যাল প্র্যাকটিস, ওয়েল, আমি কিছু কিছু পেশেন্টের কাছে এরকম শুনেছি যে কিছু কিছু জায়গাতে এরা লেজার দিয়ে এটা রিমুভ করছে, এটা সে, কিন্তু আসলে ইট ইজ ভেরি আনসেফ। আমার ধারণা আমরা যারা লেজার স্পেশালিস্ট আছি, আমাদের সাথে কাজ করে টুকটাক একটা ধারণা হয়েছে, এটা বলতে পারেন অনেকটা নাপিতের আঁচিল কাটার মতন, যে যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে ধারণা নাই যে এরপরে কি করতে হবে। বটেই। তো কাজেই এই ধরনের কোনো লেজার জায়গাতে স্পেশালিস্ট যারা আছেন, যাদের সেই ডিগ্রি আছে বা Correct. যারা সার্টিফাইড, তাদের কাছে অবশ্যই যাওয়া উচিত। অবশ্যই যাওয়া উচিত, নতুবা অনেক ডোন্ট ডু দ্যাট। ভোগান্তি হ্যাঁ, হবেই। নতুবা ভোগান্তি হতেই পারে। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি অবশ্যই। আবারও আলোচনায়। জি। ডাক্তার ফাহিম ফিরোজ, আপনার কাছে জানতে চাই যে আসগর আলী হাসপাতাল বিভিন্ন বিভাগ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। যদিও কর্পোরেট নাম শোনার কারণে অনেকে হয়তো একটু ভয় পায় যে অনেক খরচ, হয়তো আদৌ যেতে পারবো কি পারবো না। কিন্তু তারপর আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা এই বিভাগের আন্ডারে, এই যে ডার্মাটোলজি অ্যান্ড লেজার সেন্টার, কত ধরনের চিকিৎসা দিচ্ছেন, কত আধুনিক চিকিৎসা দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, যে আমাদের হসপিটাল, দে হ্যাভ মেড এ নেম ফর দেমসেলভস, এবং এটার পিছনে আমাদের সবারই, আমি বলবো, একটা রিলেন্টলেস ওয়ার্ক, আমাদের অনেক কাজ এটার পিছনে আছে। আমার ডিপার্টমেন্ট নিয়ে যদি আমি বলতে চাই, আমরা চেষ্টা করেছি এখানে মোটামুটি সর্বাধুনিক চিকিৎসাগুলোকে ইমপ্লিমেন্ট করার। আমাদের কাছে অ্যাপার্ট ফ্রম গুড ডক্টরস, স্কিনের ডক্টররা বাদেও আমাদের কাছে যেসব মেশিনারিজ আছে, এর ভিতরে একটা হচ্ছে CO2 লেজার আমরা অফার করি, যেটা আমি শুরুতেই বলছিলাম, ছোটো ছোটো সার্জিক্যাল প্রসিডিওর, স্পেশালি যেটা স্কিনের উপরে থাকে, সেটা আমরা CO2 লেজারের মাধ্যমে করতে পারি। আমাদের কাছে হেয়ার রিমুভাল একটা লেজার আছে, যেটা একটু আগে আমি বলছিলাম যে হার্সুটিজমের জন্য, সেটা করতে পারি। এ বাদেও আমাদের কাছে আরেক ধরনের মেশিন আছে, এটাকে বলে ফটোথেরাপি মেশিন। সেতি রোগ নিয়ে মানুষ অনেক সাফার করে, এবং সেতি রোগের মোটামুটি সর্বাধুনিক চিকিৎসা আমরা দিয়ে থাকি, এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক পেশেন্ট আছে যারা টেস্টিফাই করবে এটা নিয়ে, যে যারা ভালো হয়েছে সোফার, এখনও ট্রিটমেন্টে আছে, আলহামদুলিল্লাহ সবাই দে আর ডুইং গুড। এ বাদেও স্কিনের জন্য অনেক আধুনিক, কারণ স্কিন অনেক দূর চলে গেছে ওয়ার্ল্ডে, এবং স্কিনের জন্য অনেক আধুনিক চিকিৎসা এসছে, যেমন PRP যদি আপনি বলেন, চুলের ক্ষেত্রে, ইনফ্যাক্ট স্কিনের হাইড্রেশনের জন্য দের ইজ মেসোথেরাপি। মেসোথেরাপিটা কী জিনিস অনেকে জানে না। এটা এক ধরনের ভিটামিন এবং
কলাজেন, একটা ককটেল, যেটা স্কিনের মধ্যে দিলে আপনার এজিংয়ের প্রসেসটা অনেক ডিলেড হয়ে যাবে এবং ইটস এ ভেরি সেফ প্রসিডিওর। দের ইজ স্কিন বুস্টার ইনজেকশনস, দের ইজ হেয়ার বুস্টার ইনজেকশনস অ্যান্ড হোয়াট নট। আমরা আসলে মোটামুটি যতখানি কাভার করা পসিবল আমাদের উইদিন দ্য লিমিটেশনস অফকোর্স আমরা চেষ্টা করেছি কাভার করতে, এবং দিনকে দিন আমরা চেষ্টা করছি আরও নতুন নতুন টেকনোলজিসকে মানে আরো কিছু নিয়ে আসার পরিকল্পনা যেটি এখনো নাই আপনাদের সাথে, জি। তেমন কি? আরও কিছু পরিকল্পনা আমাদের আছে। আমরা যেমন আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন কিনা এখানে? এক্স্যাক্টলি, যেমন হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ আ থিং যেটা আমরা এখনো করি না। এটার একটা কারণ আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি ইট টেক্স আ লং টাইম। আমি যদি একটা আমার বিকজ আই এম ট্রেন্ড ইন হেয়ার ট্রান্সপ্লান্ট অ্যাকচুয়ালি, কিন্তু আমি এটা ইন্ট্রোডিউস করিনি কারণ একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আই নিড আ লট অফ ইকুইপমেন্টস অ্যাজ ওয়েল। প্রবলেম হচ্ছে আমার ক্লিনিক্যাল পেশেন্ট অনেক দেখতে হয় এখন এভরিডে। আমি যদি এত ঘন্টা সময় আসলে দিন তো 24 ঘন্টা, সো যার কারণে এখানে একটা ব্যাপার আছে। বাট ভবিষ্যতে যদি ইফ এভরিথিং গোজ রাইট, যদি হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্ট্রোডিউস করা যায়, উই উইল ডু দ্যাট। বাট সো ফার ট্রান্সপ্লান্টের আগে পর্যন্ত যতখানি সর্বাধুনিক ট্রিটমেন্ট লাগে, একটা মানুষ ডিরেক্টলি ট্রান্সপ্লান্টে যায় না। প্রথমে তাকে ওষুধ আছে, পিআরপি থেরাপি আছে, হেয়ার বুস্টার ইনজেকশনস আছে, এবং এগুলোর মাধ্যমে কিন্তু অলমোস্ট 70% পেশেন্ট অনেক ভালো থাকে। হেয়ার নিয়ে প্রবলেম হচ্ছে মানুষ যখন ট্রিটমেন্ট করা দরকার তখন সে ট্রিটমেন্টে ঢুকে না, সে ডিলে করতে থাকে। যদি সে এটা খুব সুন্দর কোয়েশ্চেন, যাদেরই জেনেটিক অ্যালোপেশিয়া থাকে, ফ্যামিলিতে বাবার আছে, দাদার আছে, ওর হবে। এখন ওরটা কবে থেকে হয়? ওরটা আসলে টিন এজে শুরু হয়। আমাদের বাবাদের একটু পরে শুরু হয়েছে, কিন্তু ওরটা শুরু হবে হচ্ছে আগে যদি আসতো তাহলে 15-16-তে। এক্স্যাক্টলি, যদি আগে থেকে আমরা ট্রিটমেন্ট করতে পারতাম আমরা কিন্তু হেয়ারটাকে সাস্টেনেবল করতে পারি। সো বাট ওই সময় মানুষ আসলে করে না, লেটার অন তারা মানে এটা আমার একটা মেসেজ যাদেরই থাকে, একটু আর্লি ট্রিটমেন্টটা শুরু করুক, ইনশাআল্লাহ অনেক ভালো থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। ত্বকের কোনো সমস্যাতেই রোজা রাখতে কেউ পারবে না, এই ধরনের কোনো বিধি নিষেধ নেই। তবে ইন্টারনালি ভালো থাকা এবং এক্সটার্নালি ভালো থাকা, এই দুটোর মধ্যেই পানি এবং পানি জাতীয় খাবার এটি যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করা, যাতে আপনি ডিহাইড্রেশনের কারণে অন্যরকম অস্বস্তি ত্বকে না থাকে বা অন্যরকম সমস্যা যেন তৈরি না হয়। তো চিকিৎসক যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা অন্তত মেনে চললে আমাদের রমজানটা ভালো কাটবে বলে আমরা আশা করছি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।